আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আইসিটি লার্নিং হাব উইথ রায়হান এই চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আইসিটি লার্নিং হাব রায়হান এই চ্যানেলটা খোলা হয়েছে মূলত আপনাদের জন্যই। আমি সর্বপ্রথম এই চ্যানেলের এজ এ মেন্টর হিসেবে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমার নাম মোহাম্মদ আবু রায়হান। আমি পড়াশোনা করছি বিএসসি ইন সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স থেকে বিএসসি কমপ্লিট করছি। এছাড়া আমি ডিপ্লোমা করছি কম্পিউটার টেকনোলজির উপরে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে। এরপরে আমার ডিজিটাল মার্কেটিংয়ের উপর কোর্স করা আছে। তো এই হচ্ছে আমার ছোট্ট একটু ক্যারিয়ার। তো আমার প্রথম ভিডিও শুরু করার আগে দু একটা কথা আসলে না বললেই নয়। প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে প্রতিটা ইউটিউব চ্যানেল খোলার পিছনে আসলে কিছু না কিছু উদ্দেশ্য থাকে। তো আমার এই চ্যানেলটা খোলার পিছনেও একটা অবশ্যই উদ্দেশ্য আছে। তো আমার এই চ্যানেলটার মেইন যে উদ্দেশ্য সেটা আমি স্পষ্ট করেই বলি যে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা এইচএসসি এবং এসএসসি যারা স্টুডেন্ট আছে তাদের আইসিটি সাবজেক্টে যেটা আছে সেটা নিয়ে আসলে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হয়। তো তাদের কাছে এই আইসিটি সাবজেক্টটাকে খুব সহজভাবে উপস্থাপন করা এবং তাদের কাছে কঠিন জিনিসগুলোকে সহজভাবে তাদের সামনে নিয়ে আসা, তাদেরকে বোঝানো, এটাই মূলত আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য। তো যারা আসলে এইচএসসি বা এসএসসি যারা আছেন তারা সকলেই আমার এই ভিডিও দেখে উপকৃত হবেন বলে আশা রাখি। আর একটা বিষয় যে যারা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছে অথবা যারা ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে তারাও মূলত আমার চ্যানেলটাকে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন। কারণটা হচ্ছে যে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরও উপকার হবে ইনশাল্লাহ। কারণ আমি এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করব। আহ, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড পুরোটাই হচ্ছে আইসিটির উপরে, মানে কম্পিউটার সায়েন্সের উপরে। আমি ডিপ্লোমা করছি 4 বছরের কম্পিউটার টেকনোলজির উপরে এবং বিএসসিও করছি কম্পিউটার সায়েন্সের উপরে। তো আশা করা যায় আমি আপনাদের সমস্ত প্রবলেমগুলা আহ, সমাধান করতে পারবো এবং আপনাদেরকে খুব সহজে আইসিটি সাবজেক্টটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো বলে আমি আশা রাখি। তো আমার জন্য দোয়া করবেন এবং আমার এই প্রথম ভিডিও অনেক ভুল ত্রুটি হয়তো এই ভিডিওতে হবে। ভুল ত্রুটি হওয়াটাই অনেক স্বাভাবিক, কারণ আমি সচরাচর এইভাবে ইউজ টু না ভিডিও করার ক্ষেত্রে। তো আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। তো চলেন কথা না বাড়ায় আমরা শুরু করি। আমি আজকে প্রথম যে অধ্যায়টা পড়াবো সেটা হচ্ছে যে এইচএসসির আইসিটি বই থেকে প্রথম অধ্যায়। সেই প্রথম অধ্যায়ের প্রথম যে টপিকটা আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তো এই অধ্যায়ে বেশ কিছু বিষয় আলোচনা করা হয়েছে, যেমন বিশ্বগ্রামের ধারণা প্রথমে আলোচনা করা হচ্ছে। এই বিশ্বগ্রামের ধারণার ভিতরে যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা এইসব বিষয়ে কথা বলা হয়েছে। এবং পরবর্তীতে দ্বিতীয় যে পার্টটা আছে সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটির ভিতরে আরো অনেক কিছু বিষয় আছে, যেমন আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আছে, রোবোটিক্স আছে, তারপরে হচ্ছে আহ, আহ, আপনার মহাকাশ অভিযান বা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে এরকম বেশ কিছু জিনিস আছে যেটা পরবর্তী ধাপে আছে। তো এখানে মূলত আমি দুইটা ভাগে ভাগ করছি, কারণটা হচ্ছে যে এই পুরো অধ্যায়টা যদি একটা ভিডিওর ভিতরে করা যায় তাহলে এটা অনেক বড় একটা ক্লাস হয়ে যাবে। তো আমি চাচ্ছি আপাতত ছোট ছোট করে ভাগ করে আসলে ক্লাসগুলো নেওয়ার। এতে আমারও স্কিল, মানে কথা বলার স্কিলটা ডেভেলপ হবে এবং আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো প্রথম ভাগে আমি যেটা ভাগ করছি সেটা হচ্ছে যে বিশ্বগ্রাম। এই বিশ্বগ্রাম টা নিয়ে আমরা এই প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস, এই দুইটা ক্লাসে আমরা এই আহ, বিশ্বগ্রাম নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ধাপে ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, রোবোটিক্স, তারপর হচ্ছে বায়োমেট্রিক্স, এগুলো নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা ক্লাসে চলে যাই। আমাদের প্রথম ক্লাস যেটা আছে বিশ্বগ্রামের ধারণা। তো এই বিশ্বগ্রামের ইংরেজি হচ্ছে গ্লোবাল ভিলেজ, আপনারা সকলেই জানেন। তো আমরা এই ভিলেজ মানে শব্দটার সাথে সবাই আসলে পরিচিত। আমরা অনেকেই গ্রাম থেকে বড় হয়েছি, গ্রামে আমাদের শৈশব কাটছে। তো আসলে গ্রামে কি দেখা যায়? আসলে দেখা যায় যে গ্রামে আমরা
আমাদের প্রতিবেশী, মা-বাবা, তারপরে আমাদের আত্মীয়স্বজন, আশেপাশের লোকজন এদের সবার সাথে একসাথে বসবাস করে সামাজিক জীব হিসেবে কিন্তু একসাথে আমরা বসবাস করি। আবার আরেকটা জিনিস দেখা যায় যে আমরা তাদের সাথে খুব সুন্দরভাবে কমিউনিকেশন করি, যোগাযোগ করি। তাদের ভালো-মন্দ জিজ্ঞাসা করি। তো তাদের পাশে মানে কোনো হইলে কোনো যদি তারা প্রবলেমে পড়ে তাহলে তাদেরকে হেল্প করি। তো এটাই হচ্ছে মূলত আমরা গ্রামে এই জিনিসগুলো করে থাকি। তো এই বিশ্বগ্রাম জিনিসটাও কিন্তু মূলত এরকম। কারণটা হচ্ছে যে বিশ্বগ্রামে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পুরা বিশ্বটাকে একটা গ্রামের মতো গ্রামের সাথে তুলনা করা হয়েছে। শুধুমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা একটা গ্রামে যেসব সুবিধা পাই, এখানেও আমরা ঠিক সেম ভাবে এখন সেই সুবিধাটাই পাচ্ছি। মূলত এটাই হচ্ছে বিশ্বগ্রাম। তো বিশ্বগ্রাম এটা আমি আমার ভাষায় বললাম। তো কিন্তু এখানে যদি আমরা বইয়ের ভাষায় ধরি তাহলে বিশ্বগ্রামের একটা সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাটা হচ্ছে যে বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে বিশ্বগ্রাম বলে। অর্থাৎ পুরা বিশ্বে যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ যে স্থান সেটাকে আমরা বিশ্বগ্রাম বলি। অথবা আমরা এভাবে বলতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভরশীল যে পরিবেশ, পৃথিবীর সকল মানুষ দূরবর্তী স্থানে অবস্থান করেও তথ্য প্রযুক্তির মাধ্যমে একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায়। অর্থাৎ এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা সবাই একটা একক সমাজে অর্থাৎ একটা সমাজে বসবাস করার যে সুযোগটা আমরা পাইছি এবং একে অপরকে সেবা প্রদান করতে পারে তাকে বিশ্বগ্রাম বলে। অর্থাৎ শুধুমাত্র একসাথে বসবাস করা না, আমরা একে অপরকে সেবাও প্রদান করতে পারি এই বিশ্বগ্রামের মাধ্যমে। তো এটা হচ্ছে মূলত বিশ্বগ্রামের সংজ্ঞা। যদি বিশ্বগ্রামের সংজ্ঞা আসে তাহলে আপনারা এভাবে দিতে পারবেন। তো বিশ্বগ্রামের সংজ্ঞার পরে আসলে একটা জিনিস এখানে যেটা বলতে হবে বিশ্বগ্রামের কিছু প্রধান উপাদান আছে। সেই উপাদানগুলো হচ্ছে কি হার্ডওয়্যার। অর্থাৎ বিশ্বগ্রামের সাথে আমরা যখন যুক্ত হই, যুক্ত হওয়ার জন্য আমাদের অবশ্যই একটা আ হার্ডওয়্যার বা একটা মেশিন টাইপের কিছু একটা লাগবে। সেটা হতে পারে মোবাইল, সেটা হতে পারে কম্পিউটার, ল্যাপটপ এরকম কিছু একটা হার্ডওয়্যার লাগবে। তো এই হার্ডওয়্যারকে সচল করার জন্যে অবশ্যই আমাদের সফটওয়্যার প্রয়োজন হয়। কারণ সফটওয়্যার ছাড়া কখনোই হার্ডওয়্যার চলতে পারে না। তো এই হার্ডওয়্যার চালনা করার জন্যে আমাদের সফটওয়্যার অর্থাৎ আমাদের মোবাইলে সফটওয়্যার ইউজ করি, আমরা ল্যাপটপে বা পিসিতে যেটা দিয়ে আমরা কানেকশন করি না কেন অন্যজনের সাথে সেটাতে আমরা সফটওয়্যার ইউজ করি। তো এই সফটওয়্যারটা শুধু ইউজ করলে হবে না। আমরা এই সফটওয়্যারটা ইউজ করার পরে আমাদের আবার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। অর্থাৎ কানেক্টিভিটি। কারণ আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে হলে আমরা জানি এটা মূলত যে পুরো পৃথিবীটাকে আসলে অ্যা কেবলের মাধ্যমে একত্রিত করা হয়েছে বা কেবলের মাধ্যমে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করি। যেটাকে আমরা বলি সাবমেরিন কেবল। তো এই সাবমেরিন কেবলের মাধ্যমে আমরা ইন্টারনেটটা পেয়ে থাকি। তো এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের সবাইকে যুক্ত থাকতে হবে বা কানেক্টেড থাকতে হবে। তারপরে থাকে ডাটা। অর্থাৎ এই শুধুমাত্র মানে ইন্টারনেটের মধ্যে যুক্ত থাকলে হবে না। আমাদেরকে ডাটা আদান-প্রদান করা ডাটা থাকতে হবে যে আমরা আসলে ডাটা তো সবথেকে মূল একটা বিষয়। তো এই ডাটা না থাকলে আসলে কোনোভাবে আমরা যোগাযোগ করতে পারবো না। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মানুষের জ্ঞান। এই মানুষের জ্ঞান কেন? মানুষের জ্ঞানটা হচ্ছে যে মানুষের জ্ঞান যদি না থাকে বা তাদের সক্ষমতা যদি না থাকে, তাহলে তারা কিন্তু এই বিশ্বগ্রামের ভিতরে প্রবেশ করতে পারবে না। আপনার যদি বাসায় কেউ যদি মোবাইল চালাতে না পারে, কেউ যদি ল্যাপটপ চালাতে না পারে, সে কিন্তু এই বিশ্বগ্রামের আওতায় আসবে না। তো এই যে মূল ৫ টা বিষয়, এই ৫ টা বিষয় হচ্ছে বিশ্বগ্রামের প্রধান উপাদান। এই বিশ্বগ্রামের প্রধান এই ৫ টা উপাদানগুলো তাহলে কি হলো? হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট, ডাটা এবং মানুষের জ্ঞান বা সক্ষমতা। তো এরপরে আ এই ৫ টা আ উপাদানের পরে আমরা একটা জিনিস একটু জানার চেষ্টা করব। সেটা হচ্ছে যে বিশ্বগ্রামের আমরা তো উপাদানগুলো জানলাম। উপাদানগুলোর পরে এর কিছু সুবিধা এবং অসুবিধা আছে। বিশ্বগ্রামের সুবিধাগুলো নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করি। বিশ্বগ্রামের সুবিধা যেটা মূলত মেইন যেই সুবিধা, সেই সুবিধাগুলো হচ্ছে যে মুহূর্তের মধ্যে বিশ্বের যেকোনো স্থানে যেকোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা যায়। অর্থাৎ আপনি বাংলাদেশে থাকেন অথবা অন্য কোথাও থাকেন, আমরা যেকোনো মুহূর্তে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারবো। গ্লোবাল বা গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের ফলে পৃথিবীর মানুষের মধ্যে ভৌগোলিক দূরত্ব কমে আসে। অর্থাৎ আমাদের আমরা বাংলাদেশে থেকে ইন্ডিয়ায় যোগাযোগ করতেছি বা দুবাইতে যোগাযোগ করতেছি, আমাদের কি হইছে দূরত্বটা কিন্তু কমে আসতেছে।
তো এটা একটা গ্লোবাল ভিলেজের সুবিধা। তারপরে হচ্ছে ব্যবস্থাপনা খরচ। আমরা যদি সরাসরি দুবাইতে যাইতে চাই বা সৌদি আরবে যাইতে চাই, আমাদের কিন্তু অনেক বেশি কস্টিং হয়ে পড়ে। কিন্তু আমরা যখন অনলাইনে বা ভিডিও কলে বা যেকোনো মাধ্যমে যখন আমরা একজনের সাথে কথা বলবো, দেখা যায় যে আমাদের সেই খরচটা কিন্তু অনেক কমে আসে। এরপরে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে বই পড়া যায় এবং বই ঘরে বসেই খুব সহজে বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা গ্রহণ করা যায় এবং বিদেশের বিদেশি ডিগ্রি আমরা লাভ করতে পারি এই গ্লোবাল ভিলেজের মাধ্যমে। এর পরবর্তী যে সুবিধা সেটা হচ্ছে কি, বিশ্বের বিভিন্ন দেশ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে বিস্তর জ্ঞান লাভ করা যায়। পরবর্তী অ্যাডভান্টেজ হচ্ছে টেলিমেডিসিন পদ্ধতিতে পৃথিবীর যে কোনো ভৌগোলিক দূরত্বে অবস্থান করে বিশ্বের নামি-দামি চিকিৎসকদের চিকিৎসা সেবা পাওয়া যায়। অর্থাৎ আমরা ঘরে বসেই বিশ্বের যে কোনো জায়গায়, ভারতে বলেন বা অন্য কোনো জায়গার ডক্টরের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে সেই ডক্টরের চিকিৎসা নিতে পারবো। এটাই মূলত টেলিমেডিসিন। এটা একটা অ্যাডভান্টেজ গ্লোবাল ভিলেজের। এরপরে হচ্ছে ইন্টারনেট টিভি বা আইপিটিভি যেটাকে বলি। ইন্টারনেট রেডিও চালু করে আমরা হচ্ছে বিভিন্ন বিনোদন উপভোগ করতে পারি। তারপরে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে উপার্জন করা যায়। ফলে কি হয়? অর্থনৈতিক উন্নয়ন ঘটে। তো এগুলো হচ্ছে সুবিধা। তো সুবিধার পাশাপাশি প্রতিটা জিনিসের অবশ্যই একটা কিছু, কিছু অসুবিধাও থাকে। তো আসেন আমরা একটু এবার ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধাগুলো গ্লোবাল ভিলেজে দেখি। ১ম যেটা হচ্ছে যে ইন্টারনেট হ্যাকিং করে তথ্য চুরি হয় এবং তথ্যের গোপনীয়তা প্রকাশ পায়। অর্থাৎ আপনার মোবাইলে বা আপনার পিসিতে যদি আপনার গোপন কোনো কিছু থাকে, সেটা যদি আপনার পিসি বা মোবাইল যদি হ্যাকিং হয়, তাহলে সেই তথ্যগুলো কি হবে? পাবলিক হয়ে যাবে এবং সেটার আর গোপনীয়তা থাকবে না। তো এই যে গোপনীয়তাটা হারালো, এটা কিন্তু গ্লোবাল ভিলেজের একটা ডিসঅ্যাডভান্টেজ। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে অসত্য তথ্য প্রকাশের মাধ্যমে সমাজের বিভিন্নভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হতে থাকে। অর্থাৎ কোনো একটা যে বিষয় সত্য না, সেরকম একটা জিনিস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ পেলে সেটা কিন্তু কি করে বিভিন্নভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে আমাদের সমাজে। এর পরবর্তীতে দুঃখিত। এর পরবর্তীতে আমাদের যে অসুবিধাটা আছে সেটা হচ্ছে অনেক সময় জনগণ কোনো কিছু পড়ে এর সত্যতা যাচাই বাছাই না করেই সত্য বলে গ্রহণ করে। অর্থাৎ কোনটা সত্য বা কোনটা মিথ্যা এটা না দেখে কিভাবে করে এর সত্য বলে গ্রহণ করে। তারপরে যেটা অসুবিধা সেটা হচ্ছে অনলাইন বা ইন্টারনেটে অনেক সময় ব্যয়ের কারণে সত্যিকারের বন্ধুর চেয়ে ভার্চুয়াল জগতের বন্ধুর সংখ্যা বেড়ে যায়। ফলে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা বৃদ্ধি দেখা যায়। তো এটা মেইনলি যেটা বেশি হচ্ছে যে অনেকে খুব অ্যাডিক্টেড সোশ্যাল মিডিয়া বলেন বা ভার্চুয়াল জগতে। সে মনে করে যে তার ভার্চুয়াল জগৎটাই আসলে মেইন জগৎ, বাস্তবে কোনো জগৎ নেই। তো এটা কিন্তু তার জন্যে শারীরিক এবং মানসিকভাবে অনেক ক্ষতি সাধন হয় এবং এটা কিন্তু অবশ্যই একটা ডিসঅ্যাডভান্টেজ। তারপরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য চুরি, ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতি হতে পারে। অর্থাৎ ব্যাংক ও আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে এদের তথ্য যদি চুরি হয়, তাহলে কিন্তু আমাদের সেই ব্যাংকের টাকা চুরি হয়ে গেলে আমাদের টাকা চুরি হয়ে যাওয়ার ভয় আছে। এছাড়া আমরা এখন ম্যাক্সিমামই ডেবিট ক্রেডিট কার্ড ইউজ করি। আমাদের এই জালিয়াতির মাধ্যমে আমাদের ডেবিট ক্রেডিট কার্ডের ব্যালেন্সও শূন্য হয়ে যাইতে পারে। এরপরে সবথেকে বড় যেটা ভয়ংকর সেটা হচ্ছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফির মাধ্যমে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হয়। অনেকেই দেখা যায় যে ক্লাস করার নাম করে বা অনেক কিছু করে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ে। যেটা আসলে খুবই ভয়াবহ একটা বিষয়। বিশেষ করে দেখা যায় যে এসএসসি এবং এইচএসসি এরা উঠতি বয়সী স্টুডেন্টরা এখানে থাকে। তারা শুধুমাত্র যৌবনে পা দেয়। তো তাদের ক্ষেত্রে দেখা যায় তারা খুব বেশি এডিক্টেড হয়ে পড়ে এই পর্নোগ্রাফির উপরে। তো এটা অবশ্যই গ্লোবাল ভিলেজের একটা অ ডিসঅ্যাডভান্টেজ। এরপরে যেটা আছে সাইবার আক্রমণ সংঘটিত হয়। অর্থাৎ অন্য দেশ থেকে আমাদের বিভিন্ন সাইট বা বা আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সাইটগুলো থাকে সেগুলোতে সাইবার আক্রমণ করে আমাদের তথ্য চুরি করে নিয়ে যায়। তারপরে হচ্ছে সহজে সাংস্কৃতিক বিনিময়ের ফলে বিভিন্ন দেশের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যায়। অর্থাৎ দেখা যায় যে আমরা আ সংস্কৃতি গ্রহণ করতেছি অন্য দেশের। আমাদের নিজের সংস্কৃতি যেগুলো আছে সেগুলো আমরা ভুলে যাই। আমাদের অতীতে যে সংস্কৃতি ছিল এখন অনেকগুলো কিন্তু সেগুলো হারায় গেছে। কারণ আমরা বিভিন্ন দেশের সংস্কৃতি গ্রহণ করছি সেজন্যে। তারপরে যেটা আছে প্রযুক্তির বেশি ব্যবহারের ফলে মানুষের
শারীরিকভাবে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। দেখা যায় যে বেশিক্ষণ কম্পিউটারে বসে থাকলে চোখের সমস্যা হয়, স্কিনের অনেক সময় সমস্যা হয়। তো এই ধরনের বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা হয়, যেটা গ্লোবাল ভিলেজের একটা অসুবিধা। এবং আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইন্টারনেট প্রযুক্তির ফলে অনেক কাজ সহজ হওয়ায় বেকারত্ব বৃদ্ধি পায়, যেটা খুবই একটা অসুবিধা। গ্লোবাল ভিলেজে দেখা যায় যে যেই কাজগুলো আসলে মানুষ করত, সেই কাজগুলো কম্পিউটার বা রোবটের মাধ্যমে করানো হচ্ছে। এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের বেকার যে সমস্যা সেটা আসলে বৃদ্ধি পাচ্ছে। আমাদের বেকারত্বের সংখ্যা বাড়ছে। মানুষের কাজ কম্পিউটার করতেছে, সো সেটা অবশ্যই আমাদের একটা বেকারত্ব সৃষ্টি করতেছে। তো এই ছিল মূলত গ্লোবাল ভিলেজের সুবিধা ও অসুবিধা। এরপরে যেটা আছে যে গ্লোবাল ভিলেজের কারণে গ্লোবাল ভিলেজের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান আছে কিছু। অর্থাৎ গ্লোবাল ভিলেজের যে ধারণা, এই ধারণার উপর বিশেষ করে আবার কিছু উপাদান আছে, যে উপাদানগুলো আমি সিরিয়ালি এখানে আসলে দিচ্ছি। তো এই উপাদানগুলো নিয়ে আলোচনা করতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আজকে শুধুমাত্র আহ, আমাদের প্রথম ক্লাসে আমরা শুধুমাত্র এই গ্লোবাল ধারণার সংশ্লিষ্ট প্রধান যে উপাদানগুলো, সেই উপাদানগুলো নিয়ে আপনাদের সামনে ধারাবাহিকভাবে আমি বলে যাব, এবং নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউয়াসলি সেই উপাদানগুলো একটা একটা করে বিশ্লেষণ বা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আসেন আমরা দেখি সেই উপাদানগুলো কি কি। তো প্রথম যে উপাদান সেটা হচ্ছে যোগাযোগ। বিশ্বগ্রামের ধারণার ফলে আমাদের যে উপাদানগুলো, সেটা যোগাযোগ বা কমিউনিকেশন, এরপরে কর্মসংস্থান, এরপরে শিক্ষা, চিকিৎসা সেবা, গবেষণা, তারপরে অফিস, বাসস্থান, তারপরে হচ্ছে ব্যবসায় বাণিজ্য, সংবাদ মাধ্যম, বিনোদন ও সামাজিক যোগাযোগ, তারপরে হচ্ছে সাংস্কৃতিক বিনিময়। তো এই যে মোটামুটি প্রায় 11টা, এই 11টা উপাদান হচ্ছে বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট উপাদান। অর্থাৎ বিশ্বগ্রামের মেইন উপাদান তো সে 5টা প্রথম দিকে যেটা আমরা পড়ছি, কিন্তু এই 5টা উপাদান হচ্ছে তার মেইন উপাদান, কিন্তু এই বিশ্বগ্রামের ধারণাটার ফলে যে পরবর্তী যে উপাদানগুলো আসছে সেই উপাদান হচ্ছে 11টা। তো এই উপাদানগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ, এগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো আজকের মতো আসলে ক্লাস এখানেই শেষ করতেছি। তবে শেষ করার আগে আরেকটু আপনাদের বলে রাখি, যেহেতু আমার এটা প্রথম ভিডিও, তো এই ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আমি ইনশাল্লাহ পরবর্তী থেকে আরো ভালো মানের ভিডিও এবং আরো ভালো মানের ভালোভাবে আপনাদের সামনে বোঝানোর জন্য, টপিকগুলো খুব সহজভাবে উপস্থাপন করার জন্য বিশেষভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।